আজ থেকে শুরু হলো করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান। ভারত টিকা রপ্তানি বন্ধ রাখায় প্রথম ডোজ পাওয়া প্রত্যেকের দ্বিতীয় ডোজ মিলবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদিকে বেড়েই চলেছে করোনা সংক্রমণ এবং মৃত্যু। আজ রেকর্ড ৭৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। হাসপাতালে ঠাঁই নেই, প্রয়োজন মতো অক্সিজেন সরবরাহ নেই, হাসপাতালগুলো রোগীদের এবং রোগীদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, করোনা সংক্রমণ বাড়তে থাকলে পুরো শহরকে হাসপাতাল বানিয়ে ফেললেও দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এমন অবস্থায় সরকারের করোনা নিয়ন্ত্রণে পরস্পর বিরোধী সিদ্ধান্ত এবং বারবার সিদ্ধান্ত বদলের সমালোচনা করছেন জনস্বাস্থ্যবিদরা। এভাবে করোনা নিয়ন্ত্রণ সম্ভব, সংক্রমণ ঠেকানো সম্ভব, জীবন বাঁচানো সম্ভব? এসব প্রশ্নের উত্তর খুঁজতে রাজভবনের শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার আ.ক.ম রুহুল হক এমপি, আছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, আছেন জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক ও বিএম এর সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার রশিদি মাহবুব, এবং দর্শক কিছুক্ষণের মধ্যে আশা করছি যুক্ত হবেন বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য, করোনা প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকে রাজকাহনে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আমরা যেটি শিরোনাম রেখেছি, করোনা নিয়ন্ত্রণে বারবার সিদ্ধান্ত বদল কেন। আমি কয়েকটি বিষয় আগে একটু তথ্যগুলো স্পষ্ট হয়ে দিই। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম আপনার কাছ থেকে জানতে চাই যে আজ থেকে টিকা দেওয়া শুরু হলো, দ্বিতীয় ডোজ টিকা কতজনকে দেয়া সম্ভব হবে? ভারত থেকে টিকা পাবার ব্যাপারে কোনো নিশ্চয়তা, কোনো আশ্বাস বা কোনো বিকল্প উৎস কি এখনো পর্যন্ত পাওয়া গেল কিনা, শুধু যদি আমাদেরকে একটু তথ্যটা শুরুতে জানান। ধন্যবাদ আপনাকে। আজ দ্বিতীয় ডোজের টিকা শুরু হলো এবং আজ সবশেষ যেই সংখ্যাটি আমাদের কাছে আছে টিকা প্রদানে, সেটি হলো প্রায় 56 লক্ষ মানুষ, 55,83,507 জন সর্বমোট টিকা গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ তার মাঝে আজকে যারা শুরু করলেন তারা। তো কাজেই এই সংখ্যাটির প্রায় কাছাকাছি পরিমাণে দ্বিতীয় ডোজের প্রয়োজন হবে। আপনারা জানেন যে আমাদের কাছে 1 কোটির কিছু বেশি পরিমাণে টিকা আছে। আমাদের যেই চালানগুলো এসেছিল কেনা টিকার, তার সঙ্গে ভারতের যে উপহার ছিল এবং পরবর্তীতে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে আসলেন তখনও খানিকটা টিকা নিয়ে এসেছিলেন। এই সব মিলিয়েই হচ্ছে আমাদের মজুদ, এবং সেখান থেকে প্রায় 56 লাখের মতন টিকা কিন্তু ব্যবহার করা হয়েছে, এতটি ডোজ গ্রহণ করা হয়েছে। কাজেই অঙ্কের হিসাব যদি করা হয় তাহলে সেকেন্ড ডোজ যে কজনের পাওয়া উচিত তার চেয়ে খানিকটা কম আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু একটি আন্তর্জাতিক চুক্তির মধ্য দিয়ে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছে, কাজেই আমরা আশা করতেই পারি যে চুক্তির প্রতি তারা আন্তর্জাতিক রীতি মেনেই শ্রদ্ধাশীল থাকবেন এবং বাংলাদেশের যেটি পাওনা টিকা, যেটি বাংলাদেশ ক্রয় করেছে, কিনে নিয়েছে, সেটি যথাসময়ে আসতে থাকবে। আর আজকে পর্যন্ত ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, আশা করছি এখনো আমরা কিন্তু কোনো আশ্বাস বা নিশ্চয়তা তার মানে এখনো পাইনি। যেটি জানতে চাই যে কিছু ঘাটতি আছে, চলমান প্রক্রিয়া, আমরাও যেটি দেখছিলাম 9 লাখের মতো ঘাটতি আছে। ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, 9 লাখের মতো ঘাটতির বিষয় আমরাও দেখছিলাম। কিন্তু প্রথম ডোজ টিকাও তো সাথে সাথে চলছে। প্রথমে বলা হলো যে 5 এপ্রিল থেকে প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ থাকবে, পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিদপ্তরের নির্দেশনায় দেখা যাচ্ছে প্রথম ডোজও চলবে। আসলে তাহলে পরিস্থিতি কি হবে? এবং আরো একটা বিভ্রান্তি একই সাথে কাটিয়ে নেই, মানে একটু স্পষ্ট হয়ে নেই। প্রথমে বলা হলো যে যদি এসএমএস নাও যায় 8 সপ্তাহ পরে, প্রথম ডোজ নেওয়ার 8 সপ্তাহ পরে যে কেউ গিয়ে টিকা নিয়ে আসতে পারবেন। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারছি, গতকালই বিভিন্ন জেলার সিভিল সার্জনরা কথা বলেছেন, তারা বলছেন না, এসএমএস না আসলে টিকা নেওয়া যাবে না। আসলে এই দুটো বিষয় কি একটু পরিষ্কার করবেন? প্রথম ডোজও কি একই সাথে চলবে এবং একই কেন্দ্রে চলবে, এবং দ্বিতীয় ডোজের বিষয়ে এসএমএস না পেলেও নেওয়া যাবে কিনা? অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম। প্রথমত, টিকা কিন্তু একটি চলমান প্রক্রিয়া। যাদের প্রথম ডোজ শেষ হয়েছে তারা তো দ্বিতীয় ডোজের জন্য প্রস্তুত হবেন, কিন্তু এর বাইরে যারা আছেন, যে 18টি ক্যাটাগরির মানুষকে নির্ধারণ করা হয়েছে যারা টিকা পাবেন, যাদের প্রথম ডোজ নেওয়া হয়নি তাদের কিন্তু সুযোগ দিতেই হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। সরকার বিভিন্ন উৎসেই টিকার খোঁজ করছে। বিশ্ব জুড়েই টিকা পাওয়ার একটি সংকট আছে, কারণ অতি ধনী বা অতি শক্তিশালী অল্প কটি দেশ কিন্তু প্রায় 70% টিকা আগাম আর টাকা দিয়ে কিনে রেখেছে বা বুকিং দিয়ে রেখেছে। সেখানে একটি সমস্যা আছেই। টিকা নিয়ে রাজনীতি আছে, টিকা নিয়ে কূটনীতি আছে, এগুলোর মাঝখান থেকেই কিন্তু বাংলাদেশ চুক্তি করেছে, টিকা আসতে শুরু করেছে। আমরা আশাবাদী হতেই চাই যে আমাদের এই টিকাটি যথাসময়ে পৌঁছে যাবে। কোভ্যাক্স থেকেও আমরা বেশ কিছু পরিমাণ টিকা পাবো আমাদের জনসংখ্যা অনুপাতে।
কাজে এটি চলমান প্রক্রিয়া। আজকে যে কজন দ্বিতীয় ডোজের টিকা দিলেন, কালকে হয়তো তার চেয়ে বেশি দেবেন, কিন্তু একসঙ্গে কিন্তু এতগুলো টিকা আমাদের লাগবে না। এটি মে মাস পর্যন্ত, মে মাসের শেষ এমনকি জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু যে পরিমাণ আছে এই পরিমাণ দিয়ে টেনে নিয়ে যাওয়া যাবে। তারপর কি হবে সেটি কিন্তু একেবারেই তাত্ত্বিক আলোচনা, সেটি আমরা করতেই পারি, কিন্তু আমাদেরকে আশা রাখতেই হবে। কারণ আশা না রেখে টিকা কার্যক্রম যেভাবে চলছে এটি বন্ধ করে দিলে কিন্তু কোনো দিকেই আমাদের সুবিধা হবে না, লাভ হবে না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে SMS যাবে কিনা। SMS কিন্তু প্রথমবার যারা টিকা নিয়েছেন তাদের কাছেও কিন্তু গিয়েছে। দ্বিতীয় ডোজ যারা নেবেন তাদের কাছেও টিকা নেবার জন্য SMS খুদে বার্তা যাবে। পাশাপাশি টেকনিক্যাল কোনো ত্রুটির কারণে, কারিগরি অসুবিধার কারণে যদি কারো কাছে টিকা নাও পৌঁছে বার্তাটি, তাহলে কিন্তু তার যে টিকা কার্ডটি আছে, প্রথম ডোজ যেখানে নিয়েছেন সেখানে স্বাক্ষর আছে, সেখানে তারিখ বলা আছে, সেই কার্ডটি নিয়ে গেলেও কিন্তু তিনি টিকা দিতে পারবেন, তার দ্বিতীয় ডোজের টিকাটি তিনি পাবেন। এই জায়গাতে যদি কোনো বিভ্রান্তি তৈরি হয়েও থাকে, আমরা স্পষ্ট করে বলতে চাই এখানে বিভ্রান্তির কিছু নেই। যার যখন সময় হবে তিনি যাবেন সেই কেন্দ্রে এবং তার টিকাটি, দ্বিতীয় ডোজটি তিনি গ্রহণ করবেন। জি, ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম। আপনার কাছে আসবো ডাক্তার রশিদী মাহবুব। যেটি ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম বলছিলেন মে মাস পর্যন্ত টেনে নেওয়া যাবে, সাথে সাথে তো প্রথম ডোজও দেওয়া চলছে। তাহলে আসলে কি রকম পরিস্থিতিতে যাচ্ছে বলে আপনি মনে করেন? সময় মতো টিকা না আসলে সংকটটা কি রকম হবে এবং আশাবাদ কতটা রাখতে পারছেন আপনি, সব মিলিয়ে যদি একটু বলতেন। আমি এখানে স্পষ্ট করে বলতে চাই, আশাবাদ ছাড়ার বিকল্প তো আমার কাছে কিছু নাই। আমরা যেহেতু টিকা উৎপাদন করতে পারি না, বিশ্ব বাজার থেকে দান এবং কিনা, এই দুটি হচ্ছে আমার মূল জায়গা। সুতরাং বাংলাদেশ যা করণীয় আন্তর্জাতিক যে চুক্তি অনুসারে সেগুলো সে করেছে। এখন এটা ফেল করার দায়িত্ব তো বাংলাদেশ সরকার সবটা নিবে, which I don't believe। এখন অঘটন ঘটতে পারে, কিন্তু বাংলাদেশ সরকারের যে টিকা প্ল্যানিং যেটা আছে, সেই প্ল্যানিং এ কিন্তু আমরা অলরেডি দেখেছিলাম যে আপনার প্রায় 8 কোটি টিকা, মানে 4 কোটি লোকের টিকা দেওয়ার অবস্থা রয়ে গেছে। কিন্তু 4 কোটি লোকের টিকা দেওয়াটা তো অনেকটা বড় যজ্ঞ। সেটা কিন্তু আমরা ঠিক সেইভাবে আমাদের ম্যান পাওয়ার, মানুষের সেগুলো আছে কিনা জানা নেই, বা আমরা পারবো কিনা। অলরেডি নাজমুল যেটা বলেছে 56 লাখ আমরা দিয়েছি, সুতরাং 1,12,00,000 টাকা, 12 এটা হচ্ছে এটার জন্য দরকার। কিন্তু বাংলাদেশ সরকার অলরেডি সিরাম ইনস্টিটিউটে 3 কোটি কিনেছে, এবং ইয়ার থেকে যেটা পাওয়ার কথা, কি বলে যে গ্লোবাল অ্যালায়েন্সের থেকে, সেখানে 6-7 কোটি পাওয়ার কথা। সুতরাং আমরা আশা রাখার বিকল্প আমাদের কিছু নাই। এখন মহতি যারা এটার মালিক, বিশ্বের মোড়ল যারা, তারা যদি সেখানে ইকুইটি ফর্মে না দেখে, তাহলে তো বিপর্যস্ত আমরা হতেই পারি। সেটা বাংলাদেশের ব্যর্থতা না, পৃথিবীর এটা ব্যর্থতা যে তারা এই ইয়াটাকে, এই মহামারীটাকে খাবলায় বড়রা নিয়ে যাবে আর অন্যরা পাবে না। সুতরাং বাংলাদেশকে এখানে ব্লেম গেম দেওয়ার কোনো স্কোপ আমি দেখি না। জি, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ডাক্তার রশিদী মাহবুব। আমরা ইতিমধ্যেই দেখছি যে অ্যাস্ট্রাজেনেকা ও সিরামকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে টিকার কেন রপ্তানি করতে পারছে না সময় মতো। এই জন্য আমি ডাক্তার নজরুল ইসলাম আপনার কাছ থেকে একটু এটি জানতে চাই, যারা দ্বিতীয় ডোজ টিকা আজকে নিলেন বা এই সময়ের মধ্যে নিয়ে নেবেন, তারা কি এখন নিরাপদ বোধ করতে পারবেন টিকা নেবার পর থেকে? একটা তথ্য বা একটা গবেষণার বিষয় দেখতে যেটা পাচ্ছি যে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের উপর এই করোনার টিকার কার্যকারিতা নেই, এবং বাংলাদেশে আইসিডিডিআরবি বলছে 81% হচ্ছে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট বর্তমানে। এই বিষয়ে কি বলবেন? এটি কি একটা উদ্বেগের বিষয় বলে মনে করছেন কিনা? ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। উদ্বেগের বিষয় বটেই যে 81% শোনা যাচ্ছে। জি জি, 81% হলো যারা, হ্যাঁ 81% যেগুলা ডিটেক্টেড, তার মধ্যে 81% হলো সাউথ আফ্রিকান ভ্যারাইটি। এটা কথা ঠিকই। এখন সাউথ আফ্রিকান ভ্যারাইটিতে একটা হলো কি, যেসব মিউটেশন হয়েছে ইউকে এবং সাউথ আফ্রিকার 5টা পয়েন্টে একই আছে, 2টা পয়েন্ট এক্সট্রা মিউটেশন হয়েছে সাউথ আফ্রিকান। ওর মধ্যে একটাতে আছে যে যেসব অ্যান্টিবডি ডেভেলপ করেছে অলরেডি, সেই সব অ্যান্টিবডিকে ও ফাঁকি দিয়ে ইনফেকশন করতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যে অ্যাস্ট্রাজেনিকার যে ইনজেকশন দিলে যে অ্যান্টিবডি হবে, সেটা হলো আগেকার যে জেনেটিক স্ট্রেন,
সেটার অ্যান্টিবডি সিমিলার। সেই জন্য কথা উঠেছে যে অ্যাস্ট্রাজেনিকার অ্যান্টিবডি এই সাউথ আফ্রিকান অ্যান্টিবডি, সাউথ আফ্রিকান ভ্যারাইটিটাকে এফেক্টিভলি প্রিভেন্ট করতে পারবে কিনা, এটা উঠেছে। এবং সাউথ আফ্রিকাতে ওরা বোধহয় জানি না কি করেছে, তো এটা একটা প্রশ্ন উঠতে পারে, এটা নিয়ে আমরাও আলোচনা করব, দেখা যাক কি হয়। জি, আর আরেকটা প্রশ্ন যেটি করছিলাম এটি নিয়ে নিশ্চয়ই আমি ডাক্তার মোহাম্মদ আফম রুহুল হককেও জিজ্ঞাসা করবো, কিন্তু আরেকটা প্রশ্ন যেটি করছিলাম সেটিও যদি আপনি বলেন যে যারা টিকা নিয়ে নিল বা এই সময়ের মধ্যে নিয়ে নেবে, তারা কি এখন নিরাপদ বোধ করতে পারবে টিকা নিয়ে? নিরাপদ মানে কোন সেন্সে? তাদের হবে না তাদের আর সংক্রমণ হবে না বা তাদের আর মৃত্যু ঝুঁকি নেই, এরকম একটা নিরাপত্তায় কি তারা থাকতে পারবেন কিনা, স্বস্তিতে বুঝতে পারবেন কিনা টিকা নেবার পর? শোনেন জিনিসটা একটা টিকার কথা বলি। একটা প্রথম যে টিকাটা নিলাম প্রাইমিং ডোজ, সেটার 3 সপ্তাহ পরে অ্যান্টিবডি অ্যাপিয়ার করবে, কিন্তু অ্যান্টিবডি লেভেল এমন হবে না যে প্রোটেক্ট করবে। এখন আরো কিছুদিন যদি আমরা থাকি তাহলে হয়তো কিছুটা অ্যান্টিবডি দেখতে পাবো, কিন্তু সে এক্সপেরিমেন্ট করা হয়নি। এখন যদি আমরা 8 সপ্তাহ পরে আবার আরেকটা ইনজেকশন দেই, তাহলে অ্যাস্ট্রাজেনিকার যে রেকর্ড তাতে বলা যাচ্ছে 91% প্রোটেকশন দিবে, অর্থাৎ 9 জনের দিবে না, তাই না? 9 জনের যদি না দেয়, সেই 9 জনের কিন্তু হতে পারে। এরকম ঘটনা আমাদের এখানে অনেক রকম প্রশ্ন উঠেছে, এগুলো দিয়ে এক্সপ্লেন করতে হবে। তো এটা এই পর্যন্ত তাদের রেকর্ড 9 জন দিবে। অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। ডাক্তার আফম রুহুল হক এমপি, আপনার কাছ থেকে এই বিষয়টি আপনিও যদি একটু বলতেন যে নিরাপত্তার জায়গাটুকু কতটুকু, কারণ এটা প্রশ্নটা করার বিশেষ একটা কারণ হচ্ছে প্রথম ডোজ টিকা নিয়েই কিন্তু আমরা অনেক বেপরোয়া আচরণ শুরু করেছিলাম, মনে করছিলাম যে আমাদের বুঝি আর কিছু হবে না। এখন দ্বিতীয় ডোজ যারা নিচ্ছে তাদের জন্য কি বার্তা দিচ্ছেন আপনি, তাদের অবস্থাটা কেমন হবে? দেখুন, আমাদের মনে রাখতে হবে যে টিকা নিলেও আমাদের প্রথম বক্তা আমাদের বলেছেন যে আমরা মাত্র 50-60 লক্ষ মানুষ টিকা নিয়েছি। আমরা 17.5 কোটি মানুষের মধ্যে খুব কম সংখ্যক মানুষই টিকা নিয়েছি। সুতরাং টিকা নিয়ে যে প্রথমত বুঝতে হবে যে কতজন আমরা নিয়েছি। নজরুল ভাই ভাইরোলজিস্ট এক্সপার্ট অন দিস ম্যাটার বলেছেন যে প্রথম ডোজ নেওয়ার পরে 2-3 সপ্তাহ পরে কিছু আপনার প্রোটেকশন দেয়, এবং সেকেন্ড ডোজ নেওয়ার পরে তাও 2-3 সপ্তাহ পরে আপনার প্রোটেকশন দেবে। এবং মনে রাখতে হবে যে ওদের ক্লেম অনুসারে 90-91 ভাগ, তারপরে আরো 9-10 জনকে 2 বার নিলেও প্রোটেকশন দেয় না। আমাদের এই জিনিসটা বেশি করে বললে মানুষ ভয় পায়, সেজন্য আমরা এত বলতে চাই না। সুতরাং আপনি টিকা নিলেও, যে 2 বার টিকা নিলেও কিন্তু কিছু কিছু লোকের যে কোনো টিকা, করোনার যে ফাইজারের হোক অন্য কোম্পানির হোক, যে কোনো টিকা নিলেও কিন্তু 100% প্রোটেকশন কাউকে দেয় না। সুতরাং আমাদের এখন সবচেয়ে বড় ব্যবস্থাপনা এই স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে, আমাদের হাত ধুতে হবে, এবং বাইরে থেকে আসলে কাপড় চোপড় ছেড়ে গোসল করে ফেলতে পারলে ভালো। এগুলো আমাদের যে স্বাস্থ্যবিধি আছে এগুলো মেনে চলার সবচেয়ে বড় টিকা। এর চাইতে বড় টিকা নেই, মাস্কের চাইতে বড় টিকা নেই। আপনার সাউথ আফ্রিকান ভ্যারাইটি হোক, আপনার ব্রিটিশ ভ্যারাইটি হোক, যে কোনো ভ্যারাইটি হোক, মাস্ক উইল প্রোটেক্ট ইউ। কিন্তু আমাদের সেটাই আমরা করতে পারছি না। আমাদের এখন যে কথা মনে রাখা দরকার, যাদের সেকেন্ড ডোজ আসছে নিশ্চিন্তে যে নিয়ে নেন, এবং সেটি আপনার প্রোটেকশন দেওয়ার সবচেয়ে বড় ব্যবস্থাপনা। কারণ টিকা নিলে, আমি নজরুল ভাইকে জিজ্ঞেস করবেন, তিনি আই হোপ ইউ এগ্রি উইথ মি, যে টিকা নিলে আপনার বাইরের করোনা হলেও এত সিরিয়াসটা হয় না, অনেকটা প্রোটেকশন দেয়, আপনার লাংসটা অত নষ্ট নাও হতে পারে। সুতরাং টিকা নেওয়ার যথেষ্ট কারণ আছে। সুতরাং আমি মনে করি এই টিকা নেওয়াটা সবচেয়ে জরুরি, এবং যাদের আসছে, এবং এর মধ্যে ফার্স্ট ডোজও কিছু কিছু দেওয়া হবে, আবারও সেকেন্ড ডোজ আসবে। এবং আমরা আশা করছি যে কন্ট্রাক্ট আমাদের হয়েছে অ্যাস্ট্রাজেনেকার সাথে, তারা সেই কন্ট্রাক্টটি রাখবেন, এবং আমাদের প্রতি মাসে মাসে অন্য ডোজ গুলো আসবে। এবং ইতিমধ্যে আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সকলে মিলে বিশ্বের অন্যান্য জায়গার যে টিকা পাওয়া যায় কিনা সে চেষ্টা করছেন, অক্টোবর হচ্ছে। সুতরাং আমি মনে করি সবকিছু মিলেই আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এবং মনে রাখতে হবে, শুধু বিশ্বের সব দেশ যদি মুক্ত না হয়, করোনা মুক্ত না হয়, তাহলে কিন্তু শুধু বাংলাদেশ মুক্ত হয়ে কোনোদিন থাকতে পারবে না। আপনি বাংলাদেশের সমস্ত লোককে আপনি 17 কোটি মানুষকে টিকা দিলেন, সব প্রোটেক্টেড হয়ে গেল, কিন্তু আপনি থাকতে পারবেন না যদি বিশ্বের, আপনি লন্ডন যদি মুক্ত না হয়, আমেরিকা যদি মুক্ত না হয়। কিন্তু সব লোককে আমাদের প্রোটেক্ট করতে হবে।
এটি কিন্তু একটি সবচেয়ে বড় সমস্যা, এটি আমাদের মনে রাখা বিশেষ দরকার। জি। সুতরাং অনেক মাস্কই অনেক আমাদের ধন্যবাদ, অনেক সবচেয়ে ধন্যবাদ বড় ডাক্তার রুহুল বড় হক এমপি। টিকা। এই টিকা সেই যদি যে আমরা না ব্যবহার যেহেতু আমরা করি টিকাটা তাহলে পাচ্ছি কোনো না, টিকা কাজ করবে না। অনেক জি, ধন্যবাদ sorry, ডাক্তার রুহুল হক এমপি। যেটি বলছি, যেহেতু আমরা এখনই টিকাটা পাচ্ছি না, তবে আশা করছি যে টিকা পাবো। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, আমাদের দেশে কি টিকা উৎপাদনের সুযোগ নেই? আমাদের দেশেও তো বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে, সেই প্রযুক্তিটা কি আমরা ব্যবহার করতে, মানে এটার কি কোনো সুযোগ নেই? ধন্যবাদ। আমাকে জিজ্ঞেস করলেন না, টিকা আমরা তৈরি করতে পারবো, আমাদের এই প্রযুক্তি আছে। যদি আমাদের যে বিশ্ব যদি WHO এবং ইন্টারন্যাশনাল কোম্পানি যদি সহায়তা করে, আমাদের এই টিকা যেভাবে অ্যাস্ট্রাজেনেকা ইন্ডিয়া তৈরি করছে, এভাবে আমাদের দেশে তৈরি করা সম্ভব। আমরা জানি সরকার এটা চেষ্টা করছে, কিন্তু এখনো পায়নি। তবে এটি যদি ইন্টারন্যাশনাল এজেন্সি, ওই বড় কোম্পানিগুলো যদি আমাদের সেই সহায়তা করে, কিছুদিনের মধ্যেই আমাদের দেশে এই টিকা তৈরি করার, অ্যাস্ট্রাজেনেকা যেভাবে ইন্ডিয়াতে সিরাম ইনস্টিটিউট তৈরি করছে সেভাবে আমরা তৈরি করতে পারবো, এবং সেই দিকে আমাদের নজর ধন্যবাদ দেওয়ার ডাক্তার বিশেষ মোহাম্মদ রুহুল হক, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডাক্তার রুহুল হক। আমি ডাক্তার নাজমুল ইসলাম, এই বিষয়ে কোনো অগ্রগতি, যেহেতু আপনারা ভেতরে থেকে কাজ করছেন, কোনো অগ্রগতি আছে কিনা যে বাংলাদেশেও টিকা উৎপাদন করতে পারবে, এটি একটু জানি। আর একটা প্রশ্ন একই সাথে করে রাখি, সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের ব্যাপারে আপনাদের কোনো গবেষণা আছে কিনা? যেহেতু এই বিষয়গুলো তো আসছে বারবার, যে টিকা কার্যকারিতা আসলে কতটুকু এই ভ্যারিয়েন্টের উপরে, দুটো বিষয়। ধন্যবাদ। টিকার কথা বলি, আসলে টিকা উৎপাদন করবার জন্য যে বিশেষ ধরনের প্রযুক্তি এবং ফ্যাক্টরি বা কারখানার প্রয়োজন হয়, সেই রকম কারখানা কিন্তু বাংলাদেশে আছে, সেরকম মানসম্পন্ন কারখানা আছে, বিশ্বমানের কারখানা আছে। এখন বিষয়টি হচ্ছে যে টিকা, আমরা তো টিকা নিজেরা গবেষণা করে তৈরি করি না, আমরা বিদেশ থেকে এনে ব্যবহার করি। বাংলাদেশের একটি দুটি কোম্পানি কিন্তু নিজেরা টিকা তৈরি করে। এখন প্রশ্ন হলো যে এই কোভিড যে ভ্যাকসিনটি আছে, অ্যাস্ট্রাজেনেকা যেটি করছে অক্সফোর্ডের সঙ্গে যৌথ, সেটি ভারতের একটি প্রতিষ্ঠানকে তারা লাইসেন্স দিয়েছে, সেই লাইসেন্সের মাধ্যমেই তারা কিন্তু করছে। সেরকম কোনো লাইসেন্স যদি বাংলাদেশের পাওয়ার কোনো সুযোগ থাকে, সেটি কিন্তু সরকার এক্সপ্লোর করে দেখছে, এবং এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি বাজার, এটি পাওয়া খুব সহজ বিষয় নয়, কিন্তু এটি নিয়ে সরকার ভাবনা চিন্তা করছে, খোঁজ খবর করছে, চেষ্টা করছে। আমরা চেষ্টা করতে থাকলে একসময় না একসময় সফলতা আসবেই। জি, ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, দ্বিতীয় প্রশ্নটাও যদি বলেন যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের উপরে কোনো গবেষণা হয়েছে কিনা, যে আসলে কার্যকর হচ্ছে কিনা টিকা? সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট নিয়ে যে আলোচনাটা গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের সবাইকেই খুব আলোড়িত করেছে, সেটি আইসিডিডিআরবির একটি গবেষণা থেকে এসছে। আমাদেরকে দেখতে হবে যে স্যাম্পল সাইজ কত ছিল, তারা কতটি নমুনা পরীক্ষা করেছেন। আমরা পত্রপত্রিকার মাধ্যমে যেটি জেনেছি, সেটি 300-রও কম নমুনা তারা পরীক্ষা করেছেন, এবং আমাদের আইডিসিআরও কিন্তু কিছু পরীক্ষা করেছে। আমাদের যেটি ন্যাশনাল রেফারেন্স ল্যাবরেটরি আছে, তারা বিজ্ঞান গবেষণাগার, যেটি সায়েন্স ল্যাবরেটরি নামে বহুল পরিচিত, সেখানে তারা কিছু নমুনা পাঠিয়েছিলেন, সেখানে তারা কিছু পরীক্ষা করেছেন। কিন্তু এই স্যাম্পলের সংখ্যাটা কিন্তু বাংলাদেশে মোট যে পরিমাণ রোগী আমরা গত 1 বছরে শনাক্ত করেছি, তার তুলনায় কিন্তু এই সংখ্যাটি অত্যন্ত কম। এই স্যাম্পলের সংখ্যাটিও কিন্তু এখানে বিশেষ গুরুত্বের দাবি রাখে। কিন্তু আমরা এই যে ছোট স্যাম্পল নিয়ে কাজ করা হয়েছে, সেটিকেও কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা বিবেচনা করছি। তার কারণ হলো যে কটি স্যাম্পল আমরা পেয়েছি, এর বাইরেও আরো বহু সংখ্যক থেকে যেতে পারে। আর দক্ষিণ আফ্রিকার যে ভ্যারিয়েন্টটি আছে, সেটির সংক্রমণ করবার সক্ষমতা কিন্তু অনেক বেশি। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু ইতিমধ্যে আমরা কাজ করছি। কোভিড ম্যানেজমেন্টের যে প্রোটোকলটি আছে, সেইটিকে কিন্তু নতুন করে আবার কেমন করে একেবারে হালনাগাদ করা যায়, সেটির কাজ কিন্তু আমরা ইতিমধ্যেই শুরু করেছি। এখন বিজ্ঞানের বিষয়টাই হচ্ছে প্রতিদিনই নতুন নতুন তথ্য উপাত্ত আসবে, এবং সেটিকে গ্রহণ করে নেওয়াটাই হচ্ছে যুক্তি দিয়ে যেটি প্রমাণিত হয়, সেটি অত্যন্ত জরুরি, এবং সেই কাজটি কিন্তু আমরা করছি। আমি বিরতিতে যেতে হবে, বিরতির পরে এই যে সংক্রমণ নিয়ন্ত্রণের যে জায়গাটা, সেটি নিয়ে কথা বলতে চাই। যে সরকারের সিদ্ধান্তগুলো কেমন হচ্ছে, বারবার সিদ্ধান্ত বদল হচ্ছে কেন, পরস্পর বিরোধী সিদ্ধান্ত কেন, এর প্রভাব কেমন, ফিরছি রাজকাহনে এই আলোচনায়। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত বিদ্যুৎ রাজকাহনে। এই অংশে কথা বলতে চাই সংক্রমণ নিয়ন্ত্রণে যেই সরকারের পদক্ষেপগুলো বা আমরা কি করছি সেটা নিয়ে। আমি শুরুতেই ডাক্তার আফামর রুহুল হক এমপি যেটি জানতে চাচ্ছি, যে সিদ্ধান্তগুলো কেমন মনে হচ্ছে সরকারের? আমরা মন্ত্রীদের কাছ থেকে শুনলাম, সড়ক পরিবহন মন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রী সবাই বলছেন লকডাউন, মন্ত্রী পরিষদ সচিব বললেন লকডাউনের কথা বলেনি, বলেছে নিষেধাজ্ঞা। আমরা দেখলাম অফিস আদালত খোলা, গণপরিবহন বন্ধ রাখা হলো, গতকাল গণপরিবহনও চালু করে দেওয়া হলো, শপিং মল বন্ধ করা হলো, সেটিও খুলে দেওয়া হলো। মানে এত সিদ্ধান্ত বদল কেন হচ্ছে? সরকার কি সিদ্ধান্ত ঠিক নিতে পারছে না, না কিভাবে দেখছেন বিষয়টা ডাক্তার রুহুল হক?
আমার মনে হয় আমাদের বুঝতে হবে যে আমরা জীবন এবং জীবিকা দুটো নিয়েই লড়াই করছি। কখনো জীবিকার সামনে আসছে, কখনো জীবন সামনে আসছে। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা করতে পারবো জীবনকে বাঁচাতে, যে জীবিকা একটু পেছনে ফেলে, কিন্তু এই নানান রকম পরিস্থিতিতে আমরা আবার দেখছি যে লড়াইয়ে জিততে পারছি না আমরা। আমার মনে হয়, আমি প্রথম দিন শুনে খুবই খুশি হয়েছিলাম যে আমরা লকডাউনে যাচ্ছি, কিন্তু লকডাউনের যে চেহারা প্রথম দিন দেখলাম, তাতে তো আমি খুশি হওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। সুতরাং এখন লকডাউনের এখন বাস চলছে, আন্তর্জেলা চলছে না, সেটি খুব ভালো জিনিস। ঢাকা থেকে বেশি যে লোক বাইরে যেতে পারছে না, এই জন্যই আমাদের অত্যন্ত খুশি, কারণ ঢাকা তো সংক্রমণ সবচেয়ে বেশি। এখান থেকে যদি বাইরে লোকজন যায় তাহলে কিন্তু বয়ে নিয়ে যাবে, সেটি ঠিক আছে, কিন্তু ঢাকার মধ্যে সংক্রমণকে ছড়ানোর যে ব্যবস্থাপনা, সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে না, আমরা কিন্তু করতে পারছি না। আমরা মানুষকে ঘরে রাখতে পারছি না, মাস্ক পরাতে পারছি না সম্পূর্ণভাবে, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছি না। সুতরাং আমাদের জীবন এবং জীবিকার মধ্যে লড়াইয়ে কখনো কে কখন দিচ্ছে, যেমন আজকে যেমন বলা হয়েছে যে খুব সঠিকভাবে যদি দোকানপাট খোলা না হয় তাহলে কিন্তু অন্য কিছু হবে, অন্য কিছু হবে কিনা আমি ঠিক বলতে পারছি না, আমরা সেখানে যেতে পারবো কিনা, কারণ সামনে রোজা, এখানে রোজার মধ্যে দোকানদাররা সব ব্যবসা করবে এবং সেজন্যই সবাই অস্থির কি করে পয়সা কামাই করবে। সুতরাং আমি মনে করি আমাদের পুরো শক্ত অবস্থানে যেতে পারলে, একেবারে শক্ত মানেই শক্ত, এর মাঝখানে কিছু নেই, মানে একেবারে কারফিউ যদি বলতে হয় যে একেবারেই বেরোতে পারবে না, সকালবেলা 2 ঘন্টা খোলা আছে আর বাদ বাকি সময় সব ঘরে, এরকম অবস্থায় না যেতে আমরা সংক্রমণকে কমাতে পারবো কিনা জানি না। এখানে স্পেশালিস্টরা রয়েছেন, তারা বলতে পারবেন যে আমাদের সংক্রমণের অবস্থা কি। আজকে দেখুন কোথায় ছাড়িয়ে গেছে, এখন শতকের ঘরে যে চলে যায়, আমি আমি খুব সারপ্রাইজড হব না, কেননা সংক্রমণটা তো ঢাকায় সবচেয়ে বেশি, এবং এখানে যদি আমরা ঘরে বসে না থাকি তাহলে তো এক মানুষ থেকে অন্য মানুষে ছড়াবে। এমন এমন কোন স্ট্রেন ছড়াচ্ছে, সাউথ আফ্রিকান না বাংলাদেশি না ব্রিটিশ, এ নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। সব সংক্রমণ রক্ষা করা যায়, আমি বলি যে আমার মাস্ক, এই মাস্ক যদি না পরে তাহলে আমার কোন ভ্যারাইটি আছে না আমার বলে লাভ নেই। তারপরে আমাদের ভ্যাকসিনেশনের প্রোগ্রেস আরো ফাস্টার হওয়া দরকার, কিন্তু সেখানে তো আমরা আমাদের নিশ্চয়ই ডাক্তার রুহুল হক, কিন্তু সেখানে অনিশ্চয়তার কথাও নিশ্চয়ই বলছেন আপনারা। আমি আপনার কাছে আবারও আসবো, আমি অধ্যাপক ডাক্তার রশিদী মাহবুব, আপনার কাছেও আসলে এই সিদ্ধান্তহীনতার বিষয়ে বা বারবার সিদ্ধান্ত বদল, পরস্পর বিরোধী সিদ্ধান্ত, বলছিলেন যে সরকার বলল জরুরি প্রয়োজন ছাড়া বেরোনো যাবে না, আবার বইমেলা, বাংলাদেশ গেমস, সেগুলো কিভাবে যেন জরুরি প্রয়োজন হয়ে যাচ্ছে, সেগুলো আবার চলবে। এভাবে কিভাবে চলবে? এবং প্রথমে ভেবেছিলাম, পরে এটা হলো, এরকম বলবার সুযোগ কতটা? এখানে কি দূরদর্শিতার একটা অভাব দেখছেন? কারণ গত বছরও এরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে তো আমরা গেছি, ডাক্তার রশিদী মাহবুব। দূরদর্শিতা অভাবই কথা আমি বলবো না, বাস্তবায়িত করার যে সক্ষমতা, সেইটাতে অভাব আছে। কারণ যদি আইডিয়ালি বলি, আমি আবারও বলছি, লকডাউন, স্টে হোম, কিন্তু সেই স্টে হোমটা সরকার বলবে, কিন্তু আমার জনগণ স্টে হোম হচ্ছে না। আচ্ছা, 2 নম্বর হলো জনগণ স্টে হোম তো হচ্ছেই না, স্বাস্থ্যবিধিও মানছে না। এখন জনগণের যে দায়িত্ব ছিল তার নিজকে প্রোটেক্ট করা, আমি কিন্তু আবারও স্পষ্ট করে বলছি যে নিজকে প্রোটেক্ট করা, সেই প্রোটেকশনটা জনগণ নিচ্ছে না। এখন যদি না নেয়, আজকে উন্নত বিশ্বে আমরা কি দেখি, তাদের কিন্তু এই দায়বদ্ধতা থেকে তারা নিচ্ছে। হয়তো আমরা নিজকে প্রোটেক্ট করার যে মেকানিজমটা রাষ্ট্রের, সেটা রাষ্ট্র অ্যাফোর্ড করতে পারে না, অত ইমপ্লিমেন্ট করতে পারে না। তো এগুলো তো আছেই, কন্ট্রাডিকশন, কনফ্লিক্ট, এগুলো কিন্তু আছে, এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। এবং সেই জন্য আমার যেটা ধারণা, বহু লোকের সাথে একই সুরে আমাকে বলতে হয়, সেভ ইউরসেলফ, আপনি নিজকে প্রোটেক্ট করেন, রাষ্ট্র আপনাকে ভ্যাকসিনেটেড করুন। এই দুটো যদি সমন্বয় চলে তাইলে হয়তো আমরা মুক্ত পাবো। প্রাইভেট সেক্টরে ভ্যাকসিনেশন সম্ভব হলো না, কেন হলো না? আজকে যদি সেখানেও আনতো হয়তো কিছু হতো। এখন ভ্যাকসিনেশন এবং নিজকে প্রোটেক্ট করা, এটা হচ্ছে আমার নিজের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সংক্রামক প্রতিহত করার জন্য যে বিধিবদ্ধ গুলো আছে সেগুলিকে রিজিড ভাবে ফলো করা।
দোকানে যাবেন সেই দায়িত্বের কিন্তু জায়গাটাই আরেকটু জানতে চাইবো ডাক্তার রশিদি মাহবুব, আপনাকে ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, সেই দায়িত্বের জায়গাটা, রাষ্ট্রের দায়িত্ব যেটি ডাক্তার রশিদি মাহবুব বলছেন স্টে হোম, রাষ্ট্র বলছে বাড়িতে থাকো, কিন্তু যখন অফিস খোলা থাকছে, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকছে, মানুষ বাড়িতে থাকবেই বা কি করে, I do agree, সেটাও তো একটা I do বিষয়। agree, জি, I do agree. ডাক্তার রশিদি মাহবুব আপনার কাছে আসবো, আপনার অবস্থানটা মনে হয় স্পষ্ট হয়েছে, আমি একটু রাষ্ট্রের জায়গাটি জানতে চাচ্ছিলাম ডাক্তার নজরুল ইসলাম, এবং এমন পরিণতি কি, এমন সিদ্ধান্ত বা সিদ্ধান্তহীনতার পরিণতি কেমন? সিদ্ধান্তহীনতাটা খুব একটা প্রবলেম ক্রিয়েট করেছে, সেটা তো বোঝাই যাচ্ছে। এমনি আমাদের মানুষরা কিছু শুনতে চায় না, তার মধ্যে আবার এই কালকে বলে সমস্ত বন্ধ, আজকে আবার সমস্ত খোলা, এই যে ব্যাপারটা, এটা তো একেবারে খুবই অসুবিধা হয়েছে। আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এত সেক্টর ওয়াইজ মানে কাজ করা না করে আমরা একটা সেক্টরে যদি কাজ করতাম, যে সবাইকে মাস্ক পরতে হবে, সবাইকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, হাত ওয়াশ করতে হবে, এইটা এখন দোকানে গেলেও করতে হবে, রাস্তায় গেলেও করতে হবে, অফিসে গেলেও করতে হবে, ওই গাড়ির মধ্যে মানে বাসে গেলেও করতে হবে। এইটা যদি আমরা, এটা কিন্তু ইউনিভার্সাল, এইটার উপর যদি আমরা খুব জোর দিতে, একেবারে আর্মি নামায় দেন, মানে একজনও মাস্ক ছাড়া না হয়, তাহলে হয়তো একটা রেজাল্ট পেতাম। তা না হলে এই সেক্টরে এইটা, ওই সেক্টরে ওইটা, ওটা খোলা ওটা বন্ধ, এটাতে মানুষ কনফিউজ হচ্ছে, মানুষ মানে কি করবো, মানুষ বুঝতেই পারছে না কি করতে হবে। জি, ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। একটু নেটওয়ার্কেও আপনার সমস্যা হচ্ছে। ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, আপনার কাছ থেকে তাহলে জানতে চাই যে তাহলে সরকারের মধ্যে কি কোনো সমন্বয়হীনতা আছে? আপনারা সুপারিশ করেছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সুপারিশ করেছিল লকডাউনের, বলাও হলো লকডাউন, কিন্তু কাজে দেখা গেল কি জানি একটা হয়ে গেল, সেটা ঠিক লকডাউন না, মন্ত্রিপরিষদ সচিবও বললেন লকডাউন না। যা চলছে সেখানে কি একটা সমন্বয়হীনতা রয়েছে কিনা? ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, আপনারা কি পরিণতি আশঙ্কা করছেন ভেতর থেকে, যে কি সামনে হতে যাচ্ছে এভাবে চলতে থাকলে? আসলে সমন্বয়হীনতা এই কথাটি বোধহয় আমরা এইভাবে বলবো না, তার কারণ হচ্ছে সবাই কিন্তু সবার কথা শুনছে। এখন আমরা জনস্বাস্থ্যের বিবেচনা থেকে, জনস্বার্থ বিবেচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে পরামর্শটি দেওয়া হয়েছে, এটি একটি আদর্শ পরামর্শ, এমনটা হলে ভালো হতো। কিন্তু এর পাশাপাশি এটিও আবার বিবেচনায় সরকারকে নিতে হয় যে এই এতগুলো মানুষের কিন্তু 3 বেলা খাবারের একটি জোগাড় করার ব্যাপার আছে, ওষুধপত্রের ব্যাপার আছে, বাড়ি ভাড়ার ব্যাপার আছে, নানাবিধ বিষয় মাথায় রেখেই কিন্তু সরকারকে দেশ চালাতে হয়। সরকার কিন্তু বাইরে থেকে আসে না, এটি বাংলাদেশের মধ্যে থেকে এসছে, বাংলাদেশের মানুষের মঙ্গল করবার জন্যই কিন্তু তাকে কাজ করতে হয়। এই দুয়ের মধ্যে সমন্বয় করা বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে এটি কিন্তু মোটেও সহজ নয়। আমরা কিন্তু ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কখনো ভাবছি এটি ঠিক হবে, কখনো ভাবছি সেটি ঠিক হবে, কিন্তু আমরা কেউ নিজের জায়গায় থেকে কিন্তু দায়িত্ববোধের পরিচয় দিচ্ছি না। আমরা কেবল এক ধরনের দোষারোপের মধ্য দিয়ে যাচ্ছি, সরকারকে বোধহয় দোষ দেওয়াটা খুব সহজ, সেটি সহজে করে ফেলা হচ্ছে। কিন্তু আমরা যদি নিজের দায়িত্বটি পালন করতাম, আমাদের শ্রদ্ধেয় রুহুল হক স্যার বলেছেন, রশিদি মাহবুব স্যার বলেছেন, নজরুল স্যার বলেছেন, মাস্ক যদি আমরা ব্যবহার করতাম, নিতান্তই জরুরি প্রয়োজন ছাড়া যদি আমরা ঘর থেকে বের না হতাম, অফিস আদালতে কিন্তু 50% লোক কমিয়ে ঘরে বসে কাজ করে সমন্বয় করার কথা বলা হয়েছে, সেটি যদি আমরা সত্যি সত্যি প্রতিপালন করতাম, তাহলেও কিন্তু এই সংক্রমণ কমিয়ে রাখা যেত, এটি খুবই বাস্তবসম্মত হতো। কিন্তু আমরা শুনলাম, আমরা জানলাম, কিন্তু সেই জায়গাতে কেন যেন আমরা মানতে চাইলাম না। সব জায়গায় কিন্তু বল প্রয়োগ করে মানুষকে মানানো যায় না, এটি কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ভেতর থেকে আসতে হয়। মাটিকে ভালোবাসলে, মানুষকে ভালোবাসলে, নিজের পরিবারকে ভালোবাসলে আমরা কিন্তু এই কাজগুলো করতেই পারতাম, আমরা এখনো পারি। কিন্তু মুশকিল হলো যে সবাই নিজের নিজের জায়গা থেকেই দায় এড়াতে চায়, এক ধরনের আত্মতুষ্টি কাজ করে আমাদের মাঝে। এই জায়গাটিতে যদি আমরা একটু কাজ করতে পারি, আমি বিশ্বাস করি যে এখনো সবাই সবার নিজের কাজটি করলেই কিন্তু সংক্রমণের ঊর্ধ্বগতি 1 সপ্তাহের মধ্যেই নিম্নমুখী হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। কিন্তু আমরা জনগণরা কিভাবে আসলে দায়টি নিব? আমরা তো সরকারকেই দায়িত্ব দিচ্ছি যে আমাদের জন্য বিধিনিষেধ তৈরি করা হোক এবং সেগুলো দেখুন, আমি আমার মুখের সঠিক নিয়মে মাস্কটি তো আমাকে ব্যবহার করতে হবে, সরকার এসে তো কাউকে মাস্ক পরিয়ে দিতে পারবে না, এই দায়িত্বটুকু তো আমাদের পালন করা উচিত। দর্শকদের সেটিও শুনতে চাইবো, রাজকাহনে ফিরছি।
ফিরে এলাম রাজকাহনে। আমার দর্শকদের কিছু মন্তব্য খুব সংক্ষেপে বলে দিই। শামসুল আলম বলছেন কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কোনো সিদ্ধান্তই ঠিকমতো কার্যকর করতে পারছে না। মোহাম্মদ রুবেল খান বলছেন জনগণের পেটে ভাত নেই, চালের কেজি 70 টাকা, লকডাউন আবার কি, এগুলো শোনার টাইম আছে? টিআইএম জাদিদ বলছেন, তিনি অভিযোগ করছেন সমন্বয়হীনতা এবং বলছেন এবার তো 1 বছরের বেশি অভিজ্ঞতা, জিজ্ঞাসা প্রশ্ন রাখছেন দায়ী কে? অচিন্ত অধিকারী তিনি বলছেন আমার আম্মা ঝিনাইদহে টিকা নিয়েছেন, সে এখন সাভারে, টিকা নিতে পারবেন কি? এই ঠিক এই প্রশ্নটি খুবই একদম সুনির্দিষ্ট প্রশ্ন আমি অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম করতে চাই আপনার কাছে। ঝিনাইদহে টিকা নিয়েছেন, ধন্যবাদ। তিনি এখন সাভারে আছেন, লকডাউনের কারণে তো যেতেও পারবেন না, আন্তজেলা বাস বন্ধ, কি করবেন? আপাতত তিনি টিকা যেতে নিতে পারবেন পারবেন? না। এই লকডাউন উঠে গেলে কিন্তু তিনি যেখানে টিকাটা নিয়েছিলেন তাকে সেখানে যেই টিকাটি নিতে হবে, কারণ এর বিকল্প কোনো ব্যবস্থা আপাতত করা সম্ভব হয়নি। কারণ এটি প্রোগ্রাম করা হয়েছে এমন করে যে যেখানে নিয়েছেন দ্বিতীয় ডোজটি তাকে সেখানেই নিতে হবে, তাহলেই কেবল তিনি টিকা গ্রহণকারীর যে সনদ বা সার্টিফিকেট আছে সেটি পাবেন। এটি যদি ভবিষ্যতে কখনো পরিবর্তন করা হয় তাহলে হয়তো এই সুবিধাটি তখন পাওয়া যাবে, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত যে আপাতত এই সুবিধাটি দেয়া যাচ্ছে না। জি, আমার মনে হয় স্পষ্ট দর্শক উত্তর পেয়ে গেছেন। ডাক্তার রুহুল হক, আগের অংশে আপনি বলছিলেন যে আন্তজেলা বাস বন্ধ, ওই জন্য ছড়িয়ে পড়তে পারবে না, কিন্তু যখন লকডাউনের ঘোষণাটি আসলো তখনই তো মানুষ হুমড়ি খেয়ে ঢাকা ছেড়ে গেছে। ঢাকার বাইরের হাসপাতালগুলো বা চিকিৎসা সেবার চিত্রটা কেমন? নাকি আবার ওখান থেকে আক্রান্ত হয়ে খুব প্রয়োজন হলে আবার তাদেরকে ঢাকামুখী হতে হবে? ডাক্তার রুহুল হক। যতটুকু সংবাদ পাচ্ছি আমরা বিভিন্ন জায়গা থেকে, তাহলে তো মনে হয় ঢাকার বাইরের পরিস্থিতি খুব খারাপ নয়, এখনো বোধহয় আইসিইউ বা চিকিৎসা ব্যবস্থা ঢাকার চাইতেও বাইরে একটু খালি আছে। কিন্তু আমি যে চিন্তিত এই জন্য যে এই যে ছুটি ডিক্লেয়ার, মানে এই একসাথে যে অনেক লোক বাড়ি গেল প্রথম চোটেই, তারা তো ঢাকার থেকে এই সন্দেশ বয়ে নিয়ে ওখানে বাড়িতে বাড়িতে রেখে আসবে, তখন তো নিশ্চয়ই 7-8-10 দিন পরেই আমরা বুঝতে পারবো যে কি অবস্থাটা হয়, এবং তখন যে কি অবস্থাটা হয় তখনই বোঝা যাবে। আপাতত বোধহয় ভালো আছে, এবং যেহেতু এখন ঢাকার সাথে বড় মানে আমাদের ট্রান্সপোর্ট গুলো কাট অফ করা আছে, এই অবস্থায় যদি অন্তত 15 দিন রাখা যায় আমি মনে করি তাহলে অনেকটা ভালো হতে পারে, কিন্তু সেটাও আমরা পারবো কিনা আমি জানি না। আমাদের মনে হয় অনেক আমাদের ধন্যবাদ, জীবনে অনেক ধন্যবাদ ডাক্তার রুহুল হক। এটি নিয়ে ডাক্তার নাজমুল ইসলাম আপনি কি একটু বলবেন আপনাদের মানে ঢাকার বাইরের অবস্থাটা আসলে কি, খুব সংক্ষেপে? প্রথমত ঢাকার বাইরে কিন্তু ঢাকার মতো চাপ নেই। আপনারা যদি খোঁজ করে দেখেন আমাদের বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে, আমি যদি ঢাকার একেবারে কাছে গাজীপুরের শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, এই মানিকগঞ্জ যে কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতাল, এই জায়গাগুলোর কথাই যদি আমরা বলি, আপনি দেখবেন সেখানে বেশিরভাগ বিছানায় খালি আছে, আইসিইউ কিন্তু ভরপুর নয়, খালি আছে। মুশকিল হচ্ছে আমাদের একটি ঢাকামুখী প্রবণতা আছে, আমরা অল্পতেই কিন্তু ছুটে আসতে চাই রাজধানীতে। আমাদের একটা ধারণা তৈরি হয়েছে যে সুযোগ সুবিধা এখানে বেশি, অনেক ভালো চিকিৎসা। মূল চিকিৎসা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটি হবে, ঢাকা মেডিকেল কলেজেও সেইটিই হবে। মূল চিকিৎসার কিন্তু কোনো ব্যত্যয় কোথাও হচ্ছে না। ডাক্তার নাজমুল ইসলাম, হচ্ছে ধন্যবাদ যেটি আপনাকে। সেটি হচ্ছে আমাদের আপনাকে মনোজগতে। আমি বরাবরই যেদিনই পাই সেদিনই প্রশ্ন করি যে কোথায় খালি আছে, এই বার্তাটি পাওয়ার জন্য আমরা কোথাও তথ্য নিতে পারবো কিনা, তাহলে নিশ্চয়ই মানুষের মধ্যে এই বিষয়টা থাকবে না। ধন্যবাদ ডাক্তার নাজমুল ইসলাম। খুব সংক্ষেপে আমি এই বিষয়ে জানতে চাই ডক্টর নজরুল ইসলাম, আক্রান্ত হবার পরে আমার দর্শকদের এরকম প্রশ্ন আসছে যে কোন সময়টা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কখন মৃত্যু ঝুঁকিটা থাকে এবং কতদিন পর্যন্ত সংক্রামক থাকে একজন ব্যক্তি, এই নতুন ভ্যারিয়েন্টের বিষয়েও যদি বলেন। সংক্রামক সবসময় থাকবে, যতক্ষণ আক্রান্ত থাকবে সবসময় সংক্রামক মানে সংক্রমণের ক্ষমতা থাকবে তার। আর কখন মানে ঝুঁকিপূর্ণ বলছেন, তো যখন শ্বাসকষ্ট হয় তখন থেকে কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে গেল। তারপরে অনেক স্টেজ আছে, সেগুলা সাধারণ ভাবে মানে বোঝানো কঠিন হবে, কিন্তু শ্বাসকষ্ট থেকে শুরু হলো ঝুঁকি এবং শেষ পর্যন্ত ওই ঝুঁকিপূর্ণ। এটা আমরা প্রথমেই হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে এই জিনিসটাকে ট্যাকেল করি এবং এটাতে খুব ভালো ফল পাই। তারপরে এটা যখন হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা যখন ফেল করে, তারপরে যখন আমরা ফার্দার আরো এতে যাই, ভেন্টিলেটরে যাই, তখন কিন্তু প্রগনোসিস অতটা ভালো না। এই হলো ঝুঁকিপূর্ণ মানে সারাংশ। জি, আর কি যেন বললেন আমি বলে দিচ্ছি। জি, অনেক ধন্যবাদ ডাক্তার নজরুল ইসলাম। ডাক্তার রশিদি মাহবুব, এই বিষয়ে আপনার বক্তব্য একটু শুনবো এবং আপনার শেষ বার্তাও একটু জানতে চাইবো মানে মানুষের জন্য। একটু আনমিউট করতে হবে স্যার, একটু আনমিউট করতে হবে। করোনার যে অবস্থা এখন যেটা আছে সেটা কিন্তু আমার মনে হয় কয়েকটা সিটিতেই এটা বেশি দুর্প্রভাব।
গ্রামে গঞ্জে বা ডিস্ট্রিক্ট হাসপাতালে ইয়া যে নাজমুল যে বললো, সেখানে কিন্তু ওই হাসপাতালগুলো লেস আন্ডার ইউটিলাইজ, কারণ জনগণের একটা প্রবণতা শহরমুখী আছে। আর যেটা আপনি বলছেন যে আমাদের প্রথম শর্ত হচ্ছে, আমি কিন্তু ওই জায়গায় আবার স্ট্রেস দিব, ব্যক্তি হিসাবে আমি আমার দায়িত্ব পালন করছি। আমি দোকানদার হই, আমি কিনতে যাই, আমার যে এই ধরনের একটা জায়গায়, এটা কিন্তু আমার মানতে হবে, এখানে এইটা মানতে হবে, মানাতে হবে। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড থিং হচ্ছে যে আপনার ভ্যাকসিনেশন সরকার চেষ্টা করছে, এবং আপনাকে প্রস্তুত হতে হবে। আমরা যে পর্যন্ত ইমিউনিটি ডেভেলপ না করব, ততদিন পর্যন্ত আমি কিন্তু মানে কি বলবো যে লায়াবল, সাসেপ্টেবল টু দিস ইনফেকশন, এবং এটা চলতে থাকবে। সুতরাং জনগণ একটা কাজই যেন করে, প্রোটেক্ট দাইসেলফ। তুমি ব্যবসা করা যাই করো না কেন, তুমি প্রোটেক্ট দাইসেলফ। আমি জানি না এখন এই যে রাইডারের কথা যেটা বলছে, আমার যেটা ধারণা যে আমরা রাইডারদেরকে কোন প্রোটেক্টিভ ডিভাইসে বহন করতে দিতে পারি কিনা। যে মোটরসাইকেলে যে লোক নেয়, ও কি শর্তে সেটা নিতে পারে, সেটা যদি আমরা দিতে পারি, ওদের প্রবলেমটা সলভ হয়। দোকানদারদের আমরা যদি বলতে পারি রেস্ট্রিক্টেড লিমিট, অল দি প্রোটেক্টেড, এটা আমরা করতে পারলে এটা হতে পারে। অফিসে আমরা তো বলে দিয়েছি, আমরা ইয়াতে কি বলে যাত্রাপথে যেটা ট্রান্সপোর্টে, তাদেরকে আমাদের মাস্ক দেওয়া, আর সরকার তো অলরেডি 50% সিট খালি রাখতে বলছে, কিন্তু এগুলো প্রয়োগের ব্যাপার তো আছে। প্রয়োগটা না করলে কিন্তু আপনি আর আমি যাই বলি না কেন। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার রশিদী মাহবুব। প্রয়োগের বিষয়ে আপনি জোর দিচ্ছেন। ডাক্তার নাজমুল ইসলাম, আপনার কাছ থেকে শেষ বক্তব্য। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন রবিবার থেকে আরো কঠোর সিদ্ধান্ত, মানে নতুন সিদ্ধান্ত পরিকল্পনা করে রবিবার থেকে নতুন নির্দেশনা। কেমন নির্দেশনা আসতে পারে, আপনাদের কি পরামর্শ আছে, এবং প্রয়োগের জায়গাটা কেমন হবে? রশিদী মাহবুব স্যারের সঙ্গে সুর মিলে আমিও বলবো যে অনেক জায়গাতেই সরকারকে সব দিক সমন্বয় করেই সিদ্ধান্ত দিতে হয়, কিন্তু সেই সিদ্ধান্তের মাঝখানেও কিন্তু জনস্বার্থ এবং জনস্বাস্থ্য, এই দুটোর দিকেই কিন্তু মনোযোগ রাখতে হয়। জনগণের স্বার্থ চিন্তাটাই আগে করতে হয়। সেখানে আমরা যদি ব্যক্তিগত স্বাস্থ্য বিধিগুলোর প্রতি শতভাগ মনোযোগী হই, সঠিক নিয়মে মাস্ক পরি এবং ব্যবহার করি, অন্যকে উদ্বুদ্ধ করি, শারীরিক নিরাপদ দূরত্বটি বজায় রেখে চলি, সাবান দিয়ে হাত বারবার ধুয়ে ফেলি, হ্যান্ড স্যানিটাইজ করি, এবং যাদের টিকা নেবার সুযোগ আছে তারা যেন অবশ্যই টিকাটি গ্রহণ করে ফেলি, এই কাজগুলো যদি আমরা একেবারে নিয়ম করে করতে থাকি, প্রতিদিন যেগুলো আমাদের করতে হয়, তাহলে কিন্তু আমরা এই সংক্রমণকে অবশ্যই পরাস্ত করতে সক্ষম হব। অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম, জনগণের জন্য বার্তা দিচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডাক্তার আফম রুহুল হক এমপি, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং ডাক্তার রশিদী মাহবুব, সবাইকে বিদায় নিচ্ছি রাজধানী থেকে।